Welcome students. I am starting journey to surgery in paramedical students by Dr. Orko Bandyopadhyay, MBBS DNP. Today's topic is fluid and electrolyte imbalance, part 1. Electrolytes. Fluid and electrolyte. ফ্লুইড আমাদের বডিতে কতটা থাকে প্রথম কথা, এবং তার সার্কুলেশন কিভাবে হয়, মানে কতটা আমরা বের করি, কতটা ইনটেক হয়, এই ব্যাপারটা। তো ফ্লুইড হচ্ছে কি অ্যারাউন্ড 30 লিটার্স আমাদের বডিতে থাকে। ছেলেদের ক্ষেত্রে অ্যাবাউট 60%, মেয়েদের ক্ষেত্রে একটু কম 50%-এর মতো মোটামুটি ফ্লুইড থাকে, এবং সেটা টোটাল ভলিউম কত? অ্যারাউন্ড 30 লিটার্স। এই যে 30 লিটার্সের মধ্যে ইন্ট্রাসেলুলার ফ্লুইড কত আর এক্সট্রাসেলুলার ফ্লুইড কত? ইন্ট্রাসেলুলার ফ্লুইড মানে সেলের মধ্যে, যেমন আরবিসি যে কোনো একটা সেল, তার মধ্যে কতটা ফ্লুইড থাকছে। এরকম বডিতে ইন্ট্রাসেলুলার হোল ফ্লুইড ভলিউম ইজ অ্যারাউন্ড 20 লিটার্স। 20 লিটার্স মানে 2/3 কিন্তু ইন্টারসেলুলার, আর এক্সট্রাসেলুলার 1/3। দ্যাট মিনস প্রায় 10 লিটার। এর মধ্যে প্লাজমা সেটা কতটা না, সেটা হচ্ছে প্রায় 1/4, 2.5 লিটার্স। আর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, ইন্টারস্টিশিয়াল মানে সেল, দুটো সেলের মাঝখানে। সেল তো শুকনো শুকনো ভাবে আটকানো থাকে না, প্রতিটা সেলের মধ্যেই একটুখানি স্পেস থাকে এবং সেখানে ফ্লুইড থাকে, যাতে সেলগুলো নর্মাল কাজ করতে পারে, সবকিছু থাকে। এই ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এইটা কত? এটা হচ্ছে গিয়ে 7.5 লিটার্স। তাহলে মোট এই 10 লিটার, 20 আর 10, এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, অ্যারাউন্ড 30 লিটার্স। এইবার এই যে ফ্লুইড, এটা মেনটেন হয় কিভাবে? মেনটেন হয় কিভাবে না, আমাদের এই যে এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম, এটা রেগুলেট করে কি? রেগুলেট বাই দ্য অ্যালডোস্টেরন, এডিএইচ অ্যান্ড আর্টেরিয়াল নাট্রিউরেটিক হরমোনস। এটাই হচ্ছে, যখন আমাদের ফ্লুইড কমে যায় তখন এডিএইচ বেড়ে গেল, অ্যাবজর্পশন বাড়িয়ে দিল। একইভাবে তোমার হচ্ছে গিয়ে অ্যালডোস্টেরনেরও কাজ থাকে। কাজে এইগুলোর উপর নির্ভর করে আমাদের ফ্লুইড সবসময় মেনটেন হয়। এই মেনটেনেন্সের জন্য তোমার হচ্ছে গিয়ে ফ্লুইড ইনটেক এন্ড আউটপুট, আউটপুট তো হচ্ছেই সবসময়। কিভাবে কিভাবে আউটপুট হচ্ছে না, আউটপুট হচ্ছে তোমার ইউরিন দিয়ে। টোটাল ইউরিন ইন 24 আওয়ার্স প্রায় 1500 ml, প্রায় 1.5 লিটারের মতো। এছাড়া ইনসেন্সিবল লস, ইনসেন্সিবল লস মানে আমরা যে রেসপিরেশন নিচ্ছি বার করছি, এই যে রেসপিরেশন প্রসেসটা, এই প্রসেসে আরো কিছু লস হয়। সেটা কত? প্রায় অ্যারাউন্ড 400 ml, বুঝতে পেরেছিস? আর ফিসেস পটিশন কত যায়? 50 to 150, অ্যাভারেজ 100 নর্মালি। তাহলে ইউরিন, এছাড়া হচ্ছে গিয়ে রেসপিরেশন হলো, আর হচ্ছে গিয়ে স্কিন এতে হলো, তোমার হচ্ছে গিয়ে ফিসেস দিয়ে হলো, আর বাকিটা রইল কি? স্কিন, সোয়েট। সোয়েটিং করে কতটা যায় না, অ্যারাউন্ড 600 এর মতো যায়। হয় মানে একটু 600, কোনো কোনো সময় বেশি যে পরিশ্রম করে তার ক্ষেত্রে 1 লিটার পর্যন্ত হতে পারে। এটা হচ্ছে ইনসেন্সিবল লস, মানে এটা আমরা আমাদের কন্ট্রোলে নেই, এটা কিন্তু নর্মালি হয়ে যায়। এই যে রেসপিরেশন এবং স্কিনে সোয়েটিং, এই দুটো হচ্ছে গিয়ে ইনসেন্সিবল লস, এই দুটো বোঝা যায় না। কিন্তু ইউরিন কতটা করছে আমরা বুঝতে পারছি, ফিসেস যদি বেশি বার করে সেটাও বুঝতে পারছি। এটা হচ্ছে এই বললাম অ্যাভারেজ।
নর্মাল, যার বডিতে জেনারেলি একবার হয়তো স্টুল পাস করছে দিনে, ইউরিন 5-6 বার পাস করছে, ওই 200 থেকে 300 এরকম ভাবে করলেই তোমার হয়ে আসে। কাজে এইভাবে আমাদের ফ্লুইডটা বেরোয়। কিন্তু ঢোকে কিভাবে না, ঢোকার জন্য তোমার কি হয়, আমরা ওয়াটার প্রায় এটা যে সবসময় ওই অ্যামাউন্টই থাকবে তার কোনো কথা নেই, এটা একটু ভেরিয়েবল, কিন্তু অ্যাভারেজ আমরা বলছি এটা। এই যে অ্যাভারেজ প্রায় 2.5 লিটারের মতো, এই 2.5 লিটার ফ্লুইড তো তার মধ্যে রিপ্লেস করতে হবে, প্লাস কিছু রিপ্লেস করতে হবে, কারণ মেটাবল অ্যাক্টিভিটি ইত্যাদি বিভিন্ন কাজে আমাদের বডি ছোট থেকে যখন বড় হয় তখন আস্তে আস্তে তার খাওয়া বাড়ে, তখন তার জল বাড়ে, সব কিছুই বেশি লাগে। যাই হোক, অ্যাভারেজ একটা যদি আমি ধরি তাহলে সেটা কিরকম, ওয়াটার ফ্রম বেভারেজ, বেভারেজ মানে ওই ফ্রুট জুস ইত্যাদি ইত্যাদি যেগুলো খাবার টাবার আছে আর কি, সেখান থেকে অ্যারাউন্ড 200 ml। আর ওয়াটার ফ্রম অক্সিডেশন, বডির মধ্যে অক্সিডেশন প্রসেস চলছে বিভিন্ন রকম মেটাবলিক প্রসেস, যেটা সাথে অক্সিডেশনের মধ্যে দিয়ে 300 ml ফ্লুইড তৈরি হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের গেইন। আর কিসে গেইন হয় না, ওয়াটার ইনটেক। ওয়াটার ইনটেক মোটামুটি 1-1.5 লিটার ফিড লোকে খায়, 1 থেকে 1.5 লিটার ফিড খাবে, এটা হচ্ছে কি ওয়াটার ইনটেক। তাহলে আর ওয়াটার ফ্রম ফুড, ফুড মানে কি, ফুড মানে হচ্ছে ভাত, রুটি, তরকারি, বেভারেজ মানে ওইগুলো, কিন্তু এইটা হচ্ছে কি আমাদের খাবারের সঙ্গে, আমাদের জানি না এগুলো চলে আসছে আমাদের। ভাত যেরকম খাচ্ছে, ভাতের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকছে, তাহলে তো চাল হয়ে থাকতো, চালটা খেতাম, ব্যাপারটা তা তো নয়। তার মানে ওটা দিয়ে আসছে, এই থেকে প্রায় 2.5 লিটার যদি ধরি, তাহলে মোটামুটি হিসেব হয়ে গেল। 1 লিটার ফ্রম হচ্ছে গিয়ে ফুড, 1 লিটার ইনটেক, ওয়াটার অক্সিডেশনে, আমাদের বডির অক্সিডেশনে 300, আর ওয়াটার ফ্রম বেভারেজ 200। এই ফ্রুটস বা রস যাই হোক, চা, এইসব আর কি, মানে বেভারেজ যেগুলো এগুলো আমরা খাই। তার মানে 2.5 লিটারের মতো আমাদের ইনটেক, আবার 2.5 লিটারের মতো। তাহলে দুটোর মধ্যে এই ব্যালেন্স সবসময় রাখা হয়। যদি 3 লিটার খাই তখন আমার ইউরিনটা করে বেরিয়ে যাবে, বডি ব্যালেন্স করে নেবে। যার দরকার 100 বেশি সিসি হয়তো এর জন্য, বডি ওয়ার্কের জন্য নিয়ে নেবে, এবং সেইগুলোই নির্ভর করে কার উপর, এই যে হরমোনসের উপর। এই যে আমি বললাম তিনটে মেন হরমোন, অ্যালডোস্টেরন, তারপরে হচ্ছে গিয়ে এডিএইচ এবং নাইট্রিউরেটিক হরমোন, সেগুলো হচ্ছে ইউরিনটাকে কন্ট্রোল করবে। আমাদের কন্ট্রোলটা কিরকম, যখন দরকার বেশি ইউরিন পাস করিয়ে দিল, যখন দরকার নয় তখন কম ইউরিন পাস করা। যেমন হচ্ছে কি, যদি জল না খাস তাহলে কি হবে, কাজ করে যাচ্ছিস, প্রচুর পরিশ্রমের কাজ করছিস, দেখবি ইউরিনের অ্যামাউন্ট কমে গেছে। এটা খুব নর্মাল ব্যাপার, তোমরা দিন দিয়ে নেই দেখো, হচ্ছেই না। মানে হয়তো 12 ঘন্টা তুই কাজে আছিস, ওটিতে আছিস বা কোনো কাজে আছিস, 12 ঘন্টা আর পেছাবি হলো। তার মানে কি, বডি মেকানিজম ওটাকে কন্ট্রোল করে নিচ্ছে যে আমার কতটা বের করবো, কতটা আমি ঢোকাবো। এই মেকানিজম ওই কিডনিতে অ্যালডোস্টেরন, তারপরে হচ্ছে তোমার এডিএইচ, যেগুলো লুপের উপর কাজ করবে, করে ওর বডি ওয়াটার এবং সোডিয়াম অ্যাবজর্পশন এবং পটাশিয়াম অ্যাবজর্পশন সবটাই নির্ভর করবে। কাজে ওই হরমোনাল জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এই হরমোন হচ্ছে আমাদের বডি ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট, ফুল ফ্লুইড এবং ইলেকট্রোলাইটসের সঙ্গে পরে আসছি আমি, তো সেইগুলোর নির্ধারণ বোঝা গেল। রেগুলেটরের মতো কাজ, রেগুলেটর, দিস আর দি রেগুলেটর অবশ্যই। এবারে আমি আসছি কজেস অফ ওয়াটার লস। এছাড়া এটা হচ্ছে নর্মাল, কিন্তু এরপরে তো কিছু অ্যাবনর্মাল বেরবে। অ্যাবনর্মাল কিসে হয় বলতো দেখি। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে ডায়রিয়া, হিউজ ডায়রিয়া হয়ে যাচ্ছে। তাহলে সেখানে ডিহাইড্রেশন, ওই জন্য বলি আমরা জল খেতে বা ইলেকট্রল পাউডার খেতে জলের সঙ্গে গুলে, কারণ তাতে হচ্ছে কি ডায়রিয়াতে শুধু জল যায় না, তার সঙ্গে
প্রচুর পরিমাণে পটাশিয়াম বেরিয়ে যায়। আবার কি হয়, সোডিয়াম পটাশিয়াম এগুলো সবই ওইরকম ভাবে নির্ভরশীল আর কি। তারপরে কি হয়, ভমিটিংও প্রচুর পরিমাণে কি হয়, জল বেরিয়ে যায়, তার সঙ্গে পটাশিয়াম এবং হাইড্রোজেন আয়নও বেরিয়ে যায়। এটা বেরোবে, কাজেই তখন আবার বডিতে আমাদের এইটা ডেফিসিয়েন্সি হতে শুরু করে, তখন সেটাকে আমি অন্যভাবে রিপ্লেস করবো, পরে আসছি। কিন্তু ঘটনা হচ্ছে কি, তার মানে এই যে পদ্ধতিগুলো বললাম, যে ডায়রিয়া, ভমিটিং, এক্সেস ডায়রিয়া অনেক সময় হয়, যাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 20-25 বার, বহু লোকের দিনে হতে পারে, তখন কি হয়, বডি ফ্লুইডটা কমে গেল, তখন তাকে মুখে খাওয়ানো, পরবর্তীকালে আইভি, যেগুলো পরে আসছে। যাই হোক, এগুলো করছে। এতে শুধু যে জল নষ্ট হচ্ছে তা নয়, মানে জলটা বেরিয়ে যাচ্ছে তা নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের ইলেকট্রোলাইটিসেরও গন্ডগোল হচ্ছে, বিশেষ করে সোডিয়ামেরও গন্ডগোল। ডায়রিয়া ভমিটে প্রচুর পরিমাণে সোডিয়াম বেরিয়ে যায়, সোডিয়াম পটাশিয়াম এগুলো সব বেরিয়ে যায়। এবং এই যে বেরিয়ে যাওয়া ফ্লুইড এবং সোডিয়াম পটাশিয়াম লস হচ্ছে, এর জন্য কি কি ক্লিনিক্যাল ফিচার পাবো, মানে আমরা কি কি দেখতে পাবো, পেশেন্ট কি নিয়ে আমাদের কাছে আসবে। পেশেন্ট কি নিয়ে আসবে, পেশেন্ট মে সাফার ফ্রম হাইপোটেনশন, প্রেশার কমে যাচ্ছে, ঠিক আছে, ড্রাই টাং, জিভ শুকিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে গিয়ে র্যাপিড পালস, যে মুহূর্তে ভলিউম কমে গেল, তখন হার্ট চেষ্টা করবে কি, জোরে জোরে বারবার পাম্প করে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দিবে যেটুকু ফ্লুইড আছে। ট্যাকিকার্ডিয়া। নেক্সট হচ্ছে গিয়ে কোল্ড ক্যামি স্কিন, মানে ঠান্ডা হাত পা হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে সানকেন আই, চোখটা হচ্ছে গিয়ে যেন মনে হচ্ছে ভেতরে ঢুকে গেছে, যেটা হচ্ছে গোড়াগত চোখ অনেক সময় বলা হয়, একদম চোখ মুখ বসে যাওয়া, যেটা খুব কমনলি আমরা দেখি, সেগুলোকেই এখানে লেখা। নেক্সট হাইপোটেনশন তো বললাম। নেক্সট হচ্ছে গিয়ে অলিগিউরিয়া, পেচ্ছাপ হতে চাইবে না, অলিগিউরিয়া। এখানে কিন্তু নর্মালি কত, অলিগুরিয়া মানে কি, অলিগুরিয়া মানে when the urinary amount is 400 per day, that is called oliguria। 400-তে মোটামুটি আমাদের বডির খারাপ যে জিনিসগুলো, মানে ক্রিয়েটিনিন বেরোনো বল, তারপরে হচ্ছে অন্যান্য রেগুলেশন বল, অন্যান্য যে বর্জ্য পদার্থ যেগুলো ইউরিন দিয়ে বেরিয়ে যায়, সেগুলো তখন 400 ml এর মধ্যে বেরোবার চেষ্টা করে, দ্যাট ইজ অলিগুরিয়া। আর অ্যানিউরিয়া মানে নো ইউরিন ফর 12 আওয়ার্স, এটা মনে রাখবি, ঠিক আছে। এছাড়া আর কি আছে, ব্লাড ইউরিয়া রেজড, ব্লাড ইউরিয়া বেড়ে যাবে, দেখিস না, ড্রাই হয়ে থাকলে ব্লাড ইউরিয়া করলে অনেক বেশি হয়ে যায়, ব্লাড ইউরিয়া ইজ রেজড। সিভিয়ার থার্স্ট, প্রচন্ড জল তেষ্টা পাবে, এবং তার সঙ্গে সঙ্গে এরপরে হচ্ছে গিয়ে মেন্টাল কনফিউশন শুরু হয়ে যায় এবং কনভালশন হতে পারে, ঠিক আছে। এই যে লস হচ্ছে, এই লসটা আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে কি মাইল্ড মানে কি, লস অফ 2 লিটার্স অফ ওয়াটার, 2 লিটার জল যদি বেরোয় তাকে মাইল্ড, হালকা। তারপরে মডারেট কত, 2 to 3 লিটার, এন্ড সিভিয়ার কত, অ্যাবাভ 3 লিটার। কাজে সবসময় মনে রাখতে হবে, মাইল্ড, মডারেট, সিভিয়ার কোন ভ্যারাইটিতে একটা পেশেন্ট এলে তাকে পড়তে। এই যে সাইন্স গুলো বললাম, সানকেন আই, তারপর হচ্ছে কোল্ড ক্যামি স্কিন, এগুলো কিন্তু মডারেট টু সিভিয়ার ভ্যারাইটি। এগুলো হচ্ছে মডারেট 2 to 3 এবং অ্যাবাভ, মাইল্ড, মডারেট, সিভিয়ার। স্যার এগুলো সব ডায়রিয়ার ক্ষেত্রে? ডায়রিয়া, এছাড়া হচ্ছে ভমিটিং, এইসব মানে এক্সট্রা লস যখন হচ্ছে, বুঝতে পেরেছিস তো। এবং এরপরে যেটা, সেটা হচ্ছে এবারে আসবো আমি ম্যানেজমেন্ট কি করা হয়। প্রথমেই মনে রাখতে হবে,
আইভি ফ্লুইড ইজ দ্য ম্যানেজ, তখন আর মুখে হবে না। আইভি ফ্লুইড প্রথমে কি দেবো? প্রথমে আমি দেওয়ার চেষ্টা করবো সোডিয়াম ক্লোরাইড। ভমিটিং ডায়রিয়া যার জন্য ড্রাগ হচ্ছে গিয়ে ফ্লুইড হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইড অথবা অথবা ডিঙ্গার সলিউশন, কেননা এতে খুব কম পটাশিয়াম থাকে, সোডিয়াম থাকে কিছুটা, এইসব কারণে এগুলো হচ্ছে গিয়ে use করা হয়। এবং তার সঙ্গে অনেক সময়ই অনেক সময় দেওয়া হয়, সেটা কি না হচ্ছে গিয়ে 5% একটু এনার্জি দেওয়ার জন্য। কারণ 5% এক্সট্রা তো শুধু যেটুকু পরিমাণে তোমার গ্লুকোজ আছে অ্যারাউন্ড 50 গ্রামস ম্যাক্সিমাম হবে, 25 গ্রামস ইন 500 ml, হ্যাঁ 500 500 ml 25, বাকিটা কি পুরো জল, তো ফ্লুইডটা তার রিপ্লেস হচ্ছে। এরপরে কারেকশন কিছুটা হয়ে গেলে, সোডিয়াম দেওয়ার পরে যখন বডিটা কিছুটা কারেকশন হয়, তখন কি দেখতে হবে, তখন পটাশিয়ামটা দিতে হবে। কেন? না, যখনই কোনো বিপর্যয় হয় বডিতে, যখনই কোনো ইনজুরি হয় বা যখনই কোনো হ্যাজার্ডাস কন্ডিশন আসে, তখন কি হয়, ইন্ট্রাসেলুলার পটাশিয়াম বিকাম এক্সট্রাসেলুলার, বাইরে বেরিয়ে আসছে। বাইরে বেরিয়ে এলে পটাশিয়াম লেভেল দেখবি অপারেশনের পরে ফার্স্ট 36 to 48 আওয়ার্স পটাশিয়াম লেভেল ইজ হাই, অথবা ডিহাইড্রেশনের পরে হতে। কিন্তু যখন বডি স্টেবল হয়, তখন কি হবে, পটাশিয়ামটা আবার ইন্ট্রাসেলুলারে ঢুকে যাবে, তখন পটাশিয়াম ডেফিসিয়েন্সি হবে। পরে আমি বলবো সোডিয়াম পটাশিয়াম ডেফিসিয়েন্সি হলে কি কি সিমটম এন্ড সাইন্স হয়, কি কি দেওয়া হয়। যাই হোক, তো বলতে যেটা তাহলে পটাশিয়ামটা ঢুকে গেল, তাহলে কি করব পরবর্তীকালে, তখন পটাশিয়াম দেওয়ার সব থাকতে ভালো পদ্ধতি কি, কেসিয়া। একটা অ্যাম্পেলে কত থাকে, 20 মিলি ইকুইভ্যালেন্ট। এই অ্যামাউন্ট অফ পটাশিয়াম কিন্তু কোনো কিছুতে পাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। কাজে তার যা ডেফিসিট, আমাদের নর্মাল পটাশিয়াম কত, ডেইলি রিকোয়ারমেন্ট কত, 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। যদি কারো 50 কেজি থাকে তাহলে 50 মিলি ইকুইভ্যালেন্ট, 60 কেজি থাকলে 60 যদি ধরি তাহলে 3টে অ্যাম্পেল, আর যে ডেফিসিটটা আছে তার জন্য এক্সট্রা দিতে হবে। সোডিয়ামেরও তাই, সোডিয়ামও আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট 1 মিলিগ্রাম পার কেজি বডি, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? এবং তখন হচ্ছে গিয়ে এই যে কারেকশন করছি, কারেকশনের পর আমাদের আবার পেশেন্টটাকে দেখতে হবে। পেশেন্টের কি দেখে বুঝবো, না পেশেন্টের স্কিন, টাং, স্কিন আর ওই রকম নেই, মানে হচ্ছে গিয়ে কোল্ড ক্ল্যামি এরকম স্কিন আর নেই, তখন হচ্ছে গিয়ে সুন্দর স্কিন হয়েছে, টেম্পারেচার নর্মাল হয়ে এসছে। 2 নম্বর কি, টাং, টাঙে ড্রাই টাং যেটা বলেছিলাম সেটা কারেক্টেড হয়ে গেছে, টাং তখন একটু ভেজে হয়ে যাবে। আর পালস রেটও আস্তে আস্তে সেই যে বেড়ে গিয়েছিল, ট্যাকিকার্ডিয়া হয়েছিল, সেটা আস্তে 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 কমে আসবে। এবং বিপি যেটা লো হয়ে গিয়েছিল সেটা আবার উঠে মোটামুটি নর্মাল রেঞ্জে চলে আসবে। আর হচ্ছে গিয়ে করতে হয়, যদি সিবিপি লাইন থাকে তাহলে সিবিপি লাইন যেটা কম ছিল সেটা আস্তে আস্তে কারেক্টেড হয়ে যাবে। ঠিক আছে? আর হচ্ছে গিয়ে ওয়েটও যথারীতি ফ্লুইড চলে যাওয়ার জন্য, তো আমি বললাম না যে 2 লিটার যদি জল চলে যায় তাহলে ওয়েট কমে গেছিল, বা 3 লিটার যদি হয় কি 4 লিটার, তাহলে সেই ওয়েটটা আবার দেখা যাবে গেইন করছে। ইয়েস, এটা গেইন করছে। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার কারেকশন অফ ফ্লুইড। কিন্তু যদি কারো ওয়াটার ইনটক্সিকেশন হয়, মানে এক্সেস ফ্লুইড, তাহলে কি করবে, এক্সেস ফ্লুইড যা দরকার তার থেকে বেশি আছে মানে কি, সামহাউ অ্যাবজর্পশন বা ইউরিনটা যাচ্ছে হচ্ছে না, অথবা সামহাউ অ্যাবজর্পশন হচ্ছে, অথবা কোথাও জমে যাচ্ছে, এটাই তো এক্সেস, সেই জন্যই হচ্ছে। তো সেটা হচ্ছে গিয়ে কজেস কি, কজেস 1 নম্বর কজ হচ্ছে গিয়ে বিশেষ করে বুড়ো বা বাচ্চাদের এক্সেস স্যালাইন
স্যালাইন যদি বেশি পরিমাণে দাও দেখবে হার্ট ফেলিওর দিকে চলে যায়। বাচ্চাদের আগে কোনো কিছুতে অপারেশন বা অন্য কোনো সময় যখন ফ্লুইড দিত, বাচ্চাদের মাপ যদি প্রপারলি না হয়, বাচ্চাও কিন্তু হার্ট ফেলিওরে মরে যেত। বুঝতে পেরেছো তো? বাচ্চাদের আরো বেশি তাড়াতাড়ি সেন্সিটিভ ওটা, সেই জন্য খুব ক্যালকুলেটেড ওয়েতে ফ্লুইড দিতে হয়। তাহলে এক্সেসের কজ কি? 1 নম্বর হচ্ছে গিয়ে এক্সেস স্যালাইন ইনফিউশন। 2 নম্বর কি? ইন টিউআরপিতে তোমার যদি ফ্লুইড দেওয়া হয়, এখন ফ্লুইডের পরিবর্তে ফ্লুইডের সঙ্গে আরেকটা জিনিস দেওয়া হচ্ছে, গ্লিসারিন দেওয়া হচ্ছে, গ্লাইসিন দেওয়া হচ্ছে। সেইটা দেওয়ার ফলে কি হচ্ছে? অ্যাবজর্পশনটা কম হচ্ছে। তা না হলে ওই টিউআরপি করতে গিয়ে বহু লোকে হাইপার হাইড্রেশন হচ্ছে। 3 নম্বর কি? সাইকোজেনিক পলিডিপসিয়া, মানে অনেকের আছে ঠক 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 করে জল খাওয়া। এটা একটা রোগ কিন্তু সাইকোলজিক্যাল। কিছু করে ঘুরে এসে আবার একবার খেয়ে নিল, আবার একবার খেয়ে নিল, প্রচুর পরিমাণে জল খায়। তাদের ক্ষেত্রে অনেক সময় এক্সেস। যেরকম আরো একটা সাইকোজেনিক রোগ তোদের আমি বলে দিই, সেটা হচ্ছে গিয়ে মাথার চুল ছিঁড়ে ছিঁড়ে খাওয়া। হ্যাঁ, টাইকোবেজোয়া তাকে বলে। এইরকম ভাবে সাইকোজেনিক কিছু ফ্যাক্টর আছে যেগুলো এগুলো হচ্ছে গিয়ে তোমার এই যারা সাইকোলজিক্যালি ডিস্টর্টেড বা ডিস্টার্ব, তারা এইসব করে, চুল ছিঁড়ে ছিঁড়ে খায়। বুঝতে পেরেছ? পরে আমি বলবো সেটা। আচ্ছা, এই হলো 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে গিয়ে সিসিএ, কার্ডিয়াক ফেলিওর, ক্রনিক কার্ডিয়াক ফেলিওর সিসিএফ এ হয়, সিরোসিসে হয়, লিভার সিরোসিস, আর কিছু হয় নেফ্রোটিক সিনড্রোম, তাতেও দেখবি চোখ মুখ ফুলে যায়, এবং হাইপোপ্রোটিনিমিয়া। লিভার ফেলিওরের জন্য অ্যালবুমিন তো লিভারেই তৈরি হয়। যখন এই যে মুহূর্তে অ্যালবুমিন কমে গেল, সঙ্গে সঙ্গে তোমার পায়ে দেখবে জল জমতে শুরু করলো, বিভিন্ন জায়গাতে জল জমতে শুরু করলো, ইডিমা হচ্ছে ডিউ টু হাইপোপ্রোটিনিমিয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে রেনাল ফেলিওর। রেনাল ফেলিওরে তো এটা, হ্যাঁ। আর শুধু নর্মাল স্যালাইন না, ইনফিউশন আমি বললাম, ইনফিউশনের মধ্যে 5D বা অন্যান্য স্যালাইন যদি বেশি পরিমাণে দিই, ওই যে বললাম দুটো এক্সট্রিম হয়েছে তো বটেই, এমনিতেও 5D যদি বেশি দিই, কারণ 5Dর মধ্যে কোনো তো ইলেকট্রোলাইটস নেই, সেই জন্য পুরো জলটাই তোমার এক্সেস হয়ে যায়, বেশি করে ওই জন্য দিতে। আর একটা কিছু হয় বলতে দেখি, আরেকটা হয় হচ্ছে গিয়ে বাবেল ওয়াশ। বাবেল ওয়াশে ওই এখন সোপ টোপ দিয়ে করছে, আগেকার দিনে অনেক সময় করা হতো বা এখনো হয়, যে ওই একটু হাফসো গরম জলে সামান্য কিছু দিল না দিল, কিসে হয়? সিরোসিস অফ লিভার। তাতে হচ্ছে বাবেল ওয়াশ করা হয়, যাতে স্টুল না থাকে। স্টুল বেশি থাকলেই ওখানে কি হবে? অ্যামোনিয়া তৈরি হবে। অ্যামোনিয়া ইজ ব্যাড ফর আওয়ার হেলথ। বুঝতে পেরেছ? কাজেই বাবেল ওয়াশ ইজ ওয়ান অফ দ্য কজেস। ঠিক আছে, তাহলে বোঝা গেল সবকটা? একবার বলে দেবো, আরেকবার বলে দেবো। 1 নম্বর হচ্ছে কি এক্সেস স্যালাইন or 5D infusion in TURP, psychogenic polydipsia, CCA, cirrhosis, nephrotic syndrome, hypoproteinemia, renal failure, আর colorectal বাবেল ওয়াশ। আচ্ছা, এর ক্লিনিক্যাল ফিচার কি হবে? ক্লিনিক্যাল ফিচার হবে ড্রাউজিনেস 1 নম্বর, 2 নম্বর উইকনেস, 3 নম্বর কনভালশন, 4 নম্বর কোমা, নসিয়া, ভমিটিং, প্যাসেজ অফ ডাইলিউট ইউরিন, পেচ্ছাপ মুখ করে বারবার বডি চেষ্টা করবে ওটাকে মেকআপ করা, আর পেডাল ইডিমা, পায়ে এই যে বললাম ইডিমা হয়ে গিয়ে পা ফুলে যায়, ইয়েস, ওয়েট গেইন, আর কার্ডিয়াক ওভারলোড কজ। এটা ছাড়া কার্ডিয়াক ওভারলোড যখন হচ্ছে তখন তার কি কি দেখা যাবে? ট্যাকিকার্ডিয়া, পালমোনারি ইডিমা, লাংসে জল,
এবং হাইপারটেনশন, হার্ট ফেলিওর, বেজাল ক্যাপিটেশন, আর কি অ্যাসাইটিস অ্যান্ড রেজড সিভিপি। বোঝা গেল? ট্রিটমেন্ট হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশন অ্যান্ড ডায়াবেটিক্স, দ্যাট মিনস ল্যাসিক্স। মোটামুটি ল্যাসিক্স দিয়ে প্রথমের দিকে কাজ করা হয়, হার্ট ফেলিওর সব জায়গাতে। দিস ইজ দ্য ট্রিটমেন্ট, রাইট? স্টপ কর। Thank you for watching this video. Share more and more to your friends and subscribe this channel for new updates.